পেহেলগাঁও নামটা উচ্চারণ করতেই চোখের সামনে কি ভেসে উঠল? 1 বছর আগের সেই রক্তাক্ত অতীত, তাই তো? ঠিক আগে এই পেহেলগাঁও শুনলেই ঠিক যেমন একটা ছবির মতন সুন্দর একটা ছবি ভেসে উঠত, কিন্তু এখন সে জায়গায় একটা দগদগে ক্ষত। সেই ক্ষতের আজ 1 বছর পূর্ণ হলো। গত বছরও ঠিক আজকের দিনেই 26টি পরিবার হারিয়েছিল তাদের স্বামী, সন্তান, পরিবার পরিজনকে। পর্যটকদের ভিড়ে ভরা সেই স্বর্গ এক মুহূর্তে যেন পরিণত হয়েছিল প্রশ্নের কেন্দ্রবিন্দুতে। আমরা সত্যিই কি নিরাপদ? তারপর কেটে গেছে 365টি দিন, সময় চলেছে তার নিজের নিয়মে। আর ঠিক 1 বছর পর কেমন আছে কাশ্মীর উপত্যকা, সেই মিনি সুইজারল্যান্ড? আতঙ্ক কি আদৌ মুছেছে মানুষের মন থেকে, নাকি তা এখনো অব্যাহত? পেহেলগাঁওয়ের খুনি জঙ্গিরাই বা আদৌ কি ধরা পড়েছে শেষমেশ? কে এই ঘটনার মাস্টার মাইন্ড ছিল? তাকে কি আদৌ নাগাল পেয়েছে ভারত? নিহতদের পরিবারদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার? অপারেশন সিঁদুরের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের পদক্ষেপ কি এই 1 বছরে? তাছাড়া প্রশ্ন এটাও যে জঙ্গি অনুপ্রবেশের দিক থেকে কাশ্মীর সীমান্তের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত কতটা আশঙ্কাজনক? ভারত বাংলাদেশ সীমান্ত এবং ভারত মায়ানমার সীমান্ত কেন চিন্তার কারণ গোয়েন্দাদের কাছে? অনুপ্রবেশ রোধে ভারত সরকার ঠিক কতটা সক্রিয়? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। 2025 সালের 22শে এপ্রিল এই অভিশপ্ত দিন রক্ত বন্যায় ভেসে গিয়েছিল ছবির মতন সুন্দর সবুজ উপত্যকাটি। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় প্রাক সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয়েছিল 26 জন পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের। সন্ত্রাসীরা হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করেছিল। বুধবার সেই অভিশপ্ত ঘটনার 1 বছর পূর্তিতে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত বছর এই দিনেই পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় হারিয়ে যাওয়া নিরীহ প্রাণগুলিকে স্মরণ করছি। তাদের কখনো ভোলা যাবে না। এই যন্ত্রণার সঙ্গে লড়াই করা শোক সন্তপ্ত পরিবারগুলো আমার চিন্তায় রয়েছে। একই সঙ্গে মোদির আরও বার্তা, একটি জাতি হিসেবে আমরা শোক এবং দৃঢ় সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কখনোই কোনো ধরনের সন্ত্রাসের সামনে মাথা নত করবে না। সন্ত্রাসবাদীদের জঘন্য পরিকল্পনা কখনো সফল হবে না। পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আবার ইউরোপীয় ইউনিয়ন এবং তার 27টি সদস্য দেশ। বুধবার ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি পোস্টে তারা আরও জানিয়েছে, এই হামলা দেখিয়ে দিয়েছে যে জঙ্গি হামলার কারণে ভারত কিভাবে নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিভাবে আমাদের সহিংসতা মোকাবেলা করা দরকার সে সম্পর্কে গোটা বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা এটি। আপনারা সকলেই জানেন যে পেহেলগাঁও হামলার জবাবে ভারত প্রত্যাঘাতমূলক অভিযান চালায় ওই জঙ্গি দমনের জন্য। অপারেশন সিঁদুর 2025 সালের 7ই মে এই অপারেশন সিঁদুর সংগঠিত হয়েছিল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতের 3 সশস্ত্র বাহিনী। জৈশ এবং লস্করের শিবিরগুলো ছিল টার্গেট। 9টি জায়গায় 21টি টার্গেট ধ্বংস করা হয় ওই অভিযানে। এই হামলাতেই মৃত্যু হয়েছিল শতাধিক জঙ্গির। অপারেশন সিঁদুরে মৃতের তালিকায় ছিল জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের পরিবারের 10 জন সদস্য, ছিল মাসুদ আজাহারের ভাই এবং জৈশে মোহাম্মদের অপারেশনাল কমান্ডার আব্দুল রউফ আজহার, যে ছিল 1999 সালের IC-814 বিমান অপহরণের মাস্টার মাইন্ড। এছাড়াও খতমের তালিকায় ছিল মাসুদ আজাহারের আত্মীয় মোহাম্মদ ইউসুফ আজহার, মাসুদ আজাহারের আত্মীয় এবং বহরমপুরের জৈশ হেডকোয়ার্টারের ইনচার্জ হাফিজ মোহাম্মদ জামিল, মুরিদকেতে লস্করের ঘাটির ইনচার্জ মুদাসসার খাদিয়ান খাস, লস্করে তৈবার জঙ্গি খালিদ ওরফে আবু আকসা এবং জৈশে মোহাম্মদের সদস্য মোহাম্মদ হাসান খান। এছাড়াও এই হামলায় জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার বহরমপুরের মার্কাজ জামিয়া মসজিদ সুবহান আল্লাহ ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। এ তো সবই ওই অপারেশন সিঁদুরের দ্বারা ধ্বংস করা বা নিকেশ করা জঙ্গি।
সেক্ষেত্রে অনেকের মনেই একটা প্রশ্ন আছে যে পেহেলগাঁও হত্যাকাণ্ডে জঙ্গিদের কি আদৌ নিকেশ করা হয়েছে, নাকি তারা এখনো বহাল তবিয়তে বেঁচে রয়েছেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে পেহেলগাঁও হামলার ঠিক 1 মাসের মাথায় অর্থাৎ গত বছর 22শে মে অপারেশন মহাদেব সংগঠিত হয়, যেখানে হামলাকারী জঙ্গিদের সরাসরি চিহ্নিত করে খতম করা হয়েছে। টানা 93 দিন ধরে প্রতিকূল পাহাড়ি ভূখণ্ড এবং ঘন জঙ্গলে জঙ্গিদের ধাওয়া করেছিল ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। এরপর দাচিগাম ন্যাশনাল পার্কের কাছে মহাদেব পিকের দুর্গম এলাকায় স্পেশাল ফোর্সের কমান্ডোরা পেহেলগাঁওতে হামলা চালানো 3 জঙ্গিকে খতম করে। 3 জঙ্গির মধ্যে ছিল সুলেমান শাহ ওরফে মুসা, যে জৈশে মোহাম্মদের একটি শক্তিশালী শাখা এবং পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টের শীর্ষস্থানীয় কমান্ডার ছিল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা সুলেমান একজন দক্ষ স্নাইপার এবং বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল। সে পাহাড়ি এলাকায় গেরিলা যুদ্ধে পারদর্শী ছিল এবং দীর্ঘ সময় ধরে কাশ্মীরের জঙ্গলের গা ঢাকা দিয়ে থাকতে জানত। 22শে এপ্রিল 2025-এ পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডে পর্যটকদের লক্ষ্য করে প্রথম গুলি চালিয়েছিল সেই। অপারেশন মহাদেবে যে খতম করা হয়েছিল হামজা আফগানি ওরফে আফগানকে, পেহেলগাঁওয়ের হামলার সময় পর্যটকদের ঘিরে ধরে পালানোর পথ বন্ধ করার দায়িত্ব ছিল তার ওপর। এছাড়াও খতম করা হয়েছিল জিবরান ওরফে আবু বক্করকেও। ছোটবেলা থেকেই কট্টরপন্থী মতাদর্শে বিশ্বাসী এই জিবরান জৈশের আত্মঘাতী স্কোয়াডের সদস্য। হামলার জায়গা নির্বাচন এবং হামলার পর জঙ্গলে পালানোর গোপন পথগুলো জিবরানি কিন্তু ম্যাপ আউট করেছিল। এই দীর্ঘ অভিযানে ভারত তার বেশ কয়েকজন বীর সন্তানকে হারিয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর প্রতীক শইকিয়া। তিনি 4 প্যারা ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। চূড়ান্ত অভিযানের সময় জঙ্গিদের গুলিতে আহত হয়েও তিনি পিছু হটেননি এবং তিনি 3 জঙ্গির একজনকে সরাসরি খতম করেন। এছাড়াও শহীদ হয়েছেন গানার বিনয় কুমার। তিনি নজরদারি চালানোর সময় জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারান, কিন্তু মৃত্যুর আগেও তিনি তার ইউনিটকে জঙ্গিদের সঠিক অবস্থান রেডিওতে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড কে, সেটা কি আদৌ জানা গেছে? তাকে কি খতম করা হয়েছে? এখানে আপনাদেরকে জানাই যে হামলার 1 বছর পর পুরো ষড়যন্ত্রের পেছনে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় প্রকাশ্যে এসেছে। ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তির নাম সাজিদ জাট। কে এই সাজিদ জাট? তাই তো, সাজিদ জাট লস্করে তৈবার একজন শীর্ষস্থানীয় কমান্ডার এবং পাকিস্তানের কাসুর জেলার বাসিন্দা। তার আসল নাম হাবিবুল্লাহ মালিক। তবে বারবার সে ওই সাজিদ সাইফুল্লাহ, নুমান, ল্যাংড়া এবং আলী সাজিদের মতন একাধিক ছদ্মনাম ব্যবহার করে। পেহেলগাঁও হামলা ছাড়াও সে 2023 সালের ডাংরি হামলা, 2024 সালের রিয়াসি বাস হামলা এবং পুঞ্চে বায়ুসেনার কনভয়ে হামলার মূল পরিকল্পনাকারী ছিল বলে অনুমান করা হচ্ছে। সে বর্তমানে পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে। সাম্প্রতিক তদন্তে জানা যাচ্ছে যে সে ইসলামাবাদের একটি সুরক্ষিত আস্তানায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ওই ISI এর কড়া নিরাপত্তায় রয়েছে। তদন্তে এটাও জানা যাচ্ছে যে সাজিদ জাট ঘন ঘন নিজের পরিচয়, অবস্থান এবং চেহারা পরিবর্তন করছে এবং পাকিস্তানে লুকিয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1 বছর পরেও কেন সাজিদকে খতম করা সম্ভব হলো না? পেহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী বা ভারতের কেন্দ্রীয় সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কি আদৌ বাস্তবায়ন হয়েছে? ভারতবর্ষের মানুষ কি সত্যিই নিরাপদ? দেখুন, কথা সত্য যে আমরা কেউই 1 বছর আগে আজকের দিনের সেই অভিশপ্ত ঘটনা ভুলতে পারিনি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে স্বজনহারা পরিবারগুলোর কেউই কিন্তু ভালো নেই। সংবাদ সংস্থা PTI সূত্র আবার বলছে, হামলায় নিহত সন্তোষ জগদালের কন্যা আশাবরী জগদালে জানিয়েছেন তার বাবার চলে যাওয়া তার জীবনকে ওলটপালট করে দিয়েছে। প্রশান্ত কুমার সতপাথী নামে ওড়িশার এক নিহতের স্ত্রী সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে যে আর্থিক সাহায্য মিললেও প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাকরি বা সন্তানের পড়াশোনার খরচ এখনো মেলেনি। অন্যান্য রাজ্যের পরিবারগুলোর যোগ্যতা অনুযায়ী কাজ পেলেও তিনি এখনও সেই আশায় দিন গুনছেন। কলকাতার বিতন অধিকারী মৃত্যুর 1 বছর পরে এখনও চোখের জলই সঙ্গী করে রয়েছেন তার পরিবার।
বিতানের বাবা মা জানিয়েছেন অনেক প্রতিশ্রুতি পেলেও রাজ্য সরকার ছাড়া আর কোনো জায়গা থেকে আর্থিক সাহায্য তারা পাননি। বিতানের মামা শঙ্কর চক্রবর্তী কেন্দ্রের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে অন্তত পাশে পাবেন ভাবলেও 1 বছরে একবারের জন্য খোঁজ নেয়নি। বিতানের বাড়িতে যায়নি কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধিও, আক্ষেপ বিতানের মামার। এছাড়াও কলকাতার বেহালার শখের বাজারের বাসিন্দা পেহেলগাঁও কাণ্ডে নিহত সমীর গুহর স্ত্রী এর আগে হতাশ হয়ে জানিয়েছিলেন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সাহায্য পেলেও চাকরি মেলেনি। নিহত সমীর বাবুর কেন্দ্রীয় সরকারি চাকরি করলেও কেন্দ্রের তরফে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আবার নিহত সমীর গুহর স্ত্রীর মতন হামলায় নিহত মনীষ রঞ্জনের স্ত্রীকেও সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে 1 বছর পেরিয়ে গেলেও তার স্ত্রী কোনো চাকরি পাননি। পরিবারের অভিযোগ, ঘটনার পর সরকারের পক্ষ থেকে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ হয়নি। এমনকি পরিবারটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন যে গত 1 বছরে রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিক বা নেতা তাদের খোঁজ নিতেও বাড়িতে যাননি। স্বাভাবিকভাবেই এই ঘটনার 1 বছর পর শুধু প্রতিশ্রুতি ভঙ্গের প্রশ্নই নয়, আরও বড় করে সামনে উঠে আসছে আমার আপনার মতন সাধারণ ভারতবাসীর নিরাপত্তার বিষয়টি। যদিও এমন নৃশংস হামলার পরেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায্য সহায়তা ও আশ্বাস না পায়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে আমরা কতটা নিরাপদ। সরকারের প্রধান দায়িত্ব কি শুধু ঘটনার পর ক্ষতিপূরণ ঘোষণা করা, নাকি ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া এবং আক্রান্তদের পাশে দীর্ঘমেয়াদে থাকা? কিন্তু যখন দেখা যায় প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না এবং প্রশাসনের তরফে মানবিক সংযোগও গড়ে উঠছে না, তখন তা গোটা ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করে নাকি? দেখুন, এমনটা হলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা এবং উদ্বেগ বাড়ে, যা একটি দেশের সামগ্রিক নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য মোটেও খুব একটা ভালো লক্ষণ নয়। এখন প্রশ্ন হচ্ছে, জঙ্গি দমনে ভারত সরকার ঠিক কি পদক্ষেপ নিয়েছে? দেখুন, তথ্য বলছে বিগত 1 বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য এসছে। 2025 সালে জম্মু ও কাশ্মীরে মোট 46 জন জঙ্গি খতম হয়েছে। প্রায় 2800 জনকে বিভিন্ন তল্লাশি অভিযানে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। কূটনৈতিক স্তরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে, পাক নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং আটারি সীমান্ত দিয়ে বাণিজ্য এবং সাধারণ যাতায়াত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কি আমরা সবাই নিরাপদ? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদি আমাদের পশ্চিমবঙ্গের কথাই ধরা যায়, তাহলে দেখুন, একদিকে বাংলাদেশ, অন্যদিকে বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইনে পরিণত হয়েছে। এটি মালাক্কা প্রণালীর মাধ্যমে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত এবং বিশ্বের একটি বড় অংশের বাণিজ্য এই পথ দিয়েই চলাচল করে। এই প্রেক্ষাপটে চীন কি করছে? তারা বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরে ব্যাপক বিনিয়োগ করছে, যেমন রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র, রেললাইন সহ নানা ধরনের পরিকাঠামো গড়ে তুলছে। সরকারিভাবে এগুলো উন্নয়নমূলক কাজ হিসেবে দেখা গেলেও কৌশলগত দিক থেকে এটি চীনের ভবিষ্যৎ প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ নিজেও কিছুটা অস্থিরতার মধ্যেই রয়েছে, ফলে ভারতের জন্য এটি সরাসরি সীমান্ত নিরাপত্তার প্রশ্ন। অভিবাসন, অনুপ্রবেশ এবং বাংলাদেশের মধ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাব, এই 3টি বিষয় একসঙ্গে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলা অনুপ্রবেশের সমস্যাকে আরও জটিল করে তুলছে। কারণ দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দীর্ঘ 4096 কিলোমিটার, যার অনেকটা অংশই নদী, জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা। জঙ্গি সংগঠনগুলো পশ্চিমবঙ্গ এবং অসমের সীমান্ত ব্যবহার করে স্লিপার সেল তৈরি করে। আবার নদীমাতৃক সীমানা হওয়ার কারণে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, যা জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ হিসেবেই কাজ করে। অন্যদিকে মায়ানমারের সঙ্গে ভারতের 1643 কিলোমিটার সীমান্ত রয়েছে, যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ানমার বিশ্বের অন্যতম বৃহৎ আফিম এবং মাদক উৎপাদনকারী অঞ্চল। সেখান থেকে এই সীমান্ত দিয়ে মণিপুর এবং মিজোরামে বিপুল পরিমাণে মাদক এবং অস্ত্র ভারতে ঢোকানো হয়।
আগে সীমান্তের 16 কিলোমিটার পর্যন্ত ভিসা ছাড়া চলাচলের নিয়ম ছিল, যা জঙ্গিরা অপব্যবহার করত। 2024-25 থেকে ভারত এই ফ্রি মুভমেন্ট রেজিম বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং পুরোপুরি সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়ার কাজ শুরু করে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বর্তমান উত্তর পূর্ব ভারতে ড্রোন ব্যবহার করে মায়ানমার থেকে বিস্ফোরক এবং মাদক পাঠানোর নতুন কৌশল জঙ্গিরা ব্যবহার করছে, যা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। যে কারণে সরকার প্রথাগত কাঁটাতারের বেড়ার বদলে এখন স্মার্ট ফেন্সিংয়ে জোর দিচ্ছে। যে সমস্ত এলাকায় ভৌগোলিক কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে লেজার ওয়াল, আন্ডারগ্রাউন্ড সেন্সর এবং ইনফ্রারেড ক্যামেরা বসানো হচ্ছে, যা বহু জায়গায় ইতিমধ্যেই হয়ে গেছে। পাশাপাশি বর্তমানে বিএসএফ এবং সেনাবাহিনী সীমান্ত পাহারায় প্রচুর পরিমাণে নজরদারি ড্রোন এবং থার্মাল ইমেজার ব্যবহার করছে, যা রাতের অন্ধকারেও অনুপ্রবেশ শনাক্ত করতে পারে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং মালদার নদী সীমান্তে হাইটেক স্পিড বোট এবং র্যাডারের মাধ্যমে 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। পরিসংখ্যান বলছে 2025 সালের নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন সীমান্তে প্রায় 25,000 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে পেহেলগাঁও বা ডাংরি হামলার মতন ঘটনার পর থেকে সেনাবাহিনী এলওসি এবং আইবি উভয় স্থানেই জিরো ইনফিল্টারেশন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। অন্যদিকে গত বছর হামলার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল কাশ্মীরের 50টিরও বেশি পর্যটন স্থল। বুধবার বৈশারণ উপত্যকায় একাংশ সহ জম্মু এবং কাশ্মীরের 39টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পেহেলগাঁও থেকে বৈশারণ উপত্যকাগামী হাঁটা পথে বুধবার যে সমস্ত পর্যটক গিয়েছিলেন, তাদের সুরক্ষার জন্য গোটা এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল কেন্দ্রীয় আধার সেনা। চিহ্নিত এলাকার বাইরে পর্যটকদের যাওয়ার উপর ছিল কড়া নিষেধাজ্ঞা। তবে গত বছর যখন সেখানে সন্ত্রাসবাদী হামলা হয়, তখন সেখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। হামলার পর ঘটনাস্থলে পৌঁছতে বাহিনীর 25 মিনিটেরও বেশি সময় লেগে গিয়েছিল। কিন্তু এখন ছবিটা বদলেছে। পেহেলগাঁও মূল শহর থেকে ময়দান পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা সারাক্ষণ সিআরপিএফ এবং পুলিশ কর্মীরা টহল দিচ্ছেন। উপত্যকার ভেতরেও নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে। তাছাড়াও পেহেলগাঁও জঙ্গি হামলার 1 বছর পূর্তির ঠিক আগেই ভারতীয় সেনাবাহিনীর বার্তা, কিছু সীমানা কখনোই অতিক্রম করা উচিত নয়। ভারত ভুলে যায়নি। সেনাবাহিনী এই বার্তার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে পেহেলগাঁও হামলায় যে সাধারণ পর্যটকদের নিশানা করা হয়েছিল, তার প্রতিটি ক্ষতের হিসেব রাখা আছে, সময় মতন বুঝিয়ে দেওয়া হবে। এই 1 বছরে আমরা শিখলাম, নিরাপত্তার দাবি আর বাস্তবতার মধ্যে ফারাক থাকলে তার মূল্য চুকাতে হয় সাধারণ মানুষকে। আমরা শিখলাম, দ্রুত প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিরোধ আরও বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা এটাও শিখলাম যে রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিটাও জরুরি। তাই পেহেলগাঁও হামলার 1 বছর পরে দাঁড়িয়ে আমাদের সামনে দুটো পথ। একটি হলো ঘটনাটিকে শুধুই স্মৃতিতে রেখে এগিয়ে যাওয়া, আর একটি হলো সেই স্মৃতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করা। এবং শেষ কথা হলো, ভারত সরকারের দায়িত্ব এখন শুধু সন্ত্রাসীদের খুঁজে বের করা নয়, বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যাতে আর দ্বিতীয় পেহেলগাঁও কাণ্ডের সম্মুখীন না হতে হয়। আজকের মতন এ পর্যন্ত। জয় হিন্দ, নমস্কার।